আমরা কি সরকারে আছি? বিএনপি এখন ডিফেক্টো গভর্নমেন্ট। আমি তো এই টেলিভিশনের শো শেষ করে আপনার কাছে তদবির করব, 3টা তদবির আমার কাছে যে এখন আসছে। প্রথম কথা হচ্ছে দেখেন, আমাদের প্রশাসন আমাদের না, সরকারও আমাদের না। সরকার বরঞ্চ সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেইন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব, হ্যাঁ, এই মব অ্যাটাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে। বিভিন্ন জায়গায় ল এন্ড অর্ডার সিচুয়েশন খুবই খারাপ অবস্থা। আবার পুলিশ যে পরিমাণ স্ট্রেংথ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত, সেই পুলিশ একেবারেই মাঠে থাকতে পারছে না বা থাকতে পারছে না। আমি আপনাকে একটু বলি, আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না, এটা আমি কেমনে বুঝবো? সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন, কিছু কারণ ছিল না তারেক সাহেবের সাথে দেখা করা ছাড়া। দেখুন ডক্টর ইউনূস তো সব দলের প্রধানের সাথে দেখা গিয়া এরকম লন্ডনে না সব এখন বাংলাদেশ উনি তো লন্ডনে ওনার নিজের কাজে গিয়েছিল, রাইট? এখন লন্ডনে কাজে গিয়ে যদি জনাব তারেক রহমানের সাথে যেই দলটি 4বারের এবং জাতির উদ্দেশ্যে ভাষণে বলছে এপ্রিলের নির্বাচন দিবে, ওই দলের প্রধানের সাথে দেখা করে আইসা বলছে আচ্ছা ফেব্রুয়ারিতেও হইতে পারে, আরেকবার দেখা করলে বলবে ডিসেম্বরে হবে। তো সেটা আমরা তো ডিসেম্বরে সবসময় চেয়ে আসছি। আপনাদের চাওয়াই তো চাওয়া। না এখন আপনি বলেন যে জামাত তো ফেব্রুয়ারিতে চাইছিল, জামাত তো ফেব্রুয়ারিতে প্রথমে চাইছিল, তো এখন ফেব্রুয়ারিতে তো হচ্ছে, এখন এখানে তো জামাতের চাওয়াটা বেশি মিলতেছে না এখানে। আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম, আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে, আমরা তো চাইছিলাম ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক, কারণ সংস্কার কিছুই তো করতে পারতেছে না সরকার। সেটা আপনাদের জন্য করতে পারতেছে না। আপনারা 6 মাস ধরে প্রধানমন্ত্রী 10 বছর থাকবে না, 5 বছর। বিএনপি ধৈর্যের সাথে এই সংস্কারগুলা নিয়ে কাজ করতেছে। বিএনপি তো হাসিনার আমল, যখন আমাদেরকে আমরা বাসায় থাকতে পারি না, পালায় বেড়াতেছি, তখন থেকে আমরা সংস্কার নিয়ে কথা বলতেছি। এখন হাসিনা যাওয়ার পরে সবাই তখন সংস্কার একটু দূরে চলে যাচ্ছে। সবাই নো নট এট অল উই আর দ্য ওয়ান হু ওয়ান্টস দিস রিফর্ম। বাট আমরা তো দিনের পর দিন কাজ করে যাচ্ছি রিফর্ম নিয়ে, কিন্তু একটা জায়গায় তো আসতে হবে, আমাদের সবার একটা জায়গায় আসতে হবে, রাইট? আমি আবার আপনার কাছে আসবো, তার আমি একটু জনাব হাসনাত কাইয়ুমের কাছে আসি। তবে দর্শকদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতে সমন্বয় পরিচয় চাঁদাবাজির অভিযোগ কমবে বলে মনে করেন কিনা? শতকরা 61% মনে করেন যে হ্যাঁ কমবে, শতকরা 39% মনে করেন না যে কমবে না। এইটা অবশ্য আমি বুঝতেই পারি নাই যে কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সব কমিটি কেন স্থগিত করা হলো, কারণ যিনি অভিযুক্ত তার সাথে তো আসলে কেন্দ্রীয় কমিটির সংস্রবে আমি আসলে দেখতে পেয়েছিলাম। অন্য কমিটিগুলি কি করলো এটা আমি ঠিক বুঝলাম না। যাই হোক, জনাব হাসনাত কাইয়ুমের কাছে আসি। জনাব হাসনাত কাইয়ুম, আপনার কাছে আমার প্রশ্ন ছিল শামাপার কাছে যাওয়ার আগে যে আপনারা কিন্তু আসলে একটা পপুলিস্ট জায়গা থেকে এইটা করেন কিনা যে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল তাদেরকে আপনারা খুব বেশি প্রশ্নের সম্মুখীন করেন না। অনেক সময় বামপন্থী রাজনৈতিক দলকেও আপনারা একরকম ছাড় দেন। আপনাদের মূল আক্রমণের জায়গা থাকে হচ্ছে বিএনপি, আগে আওয়ামী লীগ ছিল, এখন মূল আক্রমণের জায়গা হচ্ছে বিএনপি। কারণ আপনি বিএনপির অনেক সমালোচনা করেন। আপনি চাইলে দুই একটা আমি আপনাকে পড়েও শোনাতে পারি, আপনার লম্বা সাক্ষাৎকার আমি পড়তেছিলাম, আপনি যদি একটু বলতেন। না তো এটা ঠিক আছে, আপনি যদি এটাকে ধরেন যে আমাদের সম্পর্কে এক ধরনের একটা আপনার অবজারভেশন, প্রথমত আমি বলতে পারি যে এটা অনেকাংশে সঠিক। আমি এটার কারণ বলতে পারি আপনাকে যে কেন আমরা এরকম ধর্মভিত্তিক দল বলতে এখানকার যেগুলি আসলে ইসলামী দল হিসেবে কাজ করে তাদের মধ্যে দুইটা দলের বাইরে আমাদের আসলে খুব বেশি আমাদের এগুলি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের রাজনীতি, এটা আমরা মনে করি না। একটা হচ্ছে জামাত ইসলামী, তাকে আমরা যদিও ধর্মভিত্তিক দল এই কারণে সমালোচনা করি, বিষয়টা এরকম। জামাত ইসলামীকে আমরা সমালোচনা করি তার আসলে গণহত্যার জায়গা থেকে, তার আসলে সবসময় এস্টাবলিশমেন্টের অবস্থান থেকে গণবিরোধী ভূমিকার কারণে, এবং ক্ষেত্র বিশেষে মানে একটা জায়গা থেকে যে আসলে তারা 71-এর গণহত্যার সময় এমনকি এখানে ধর্মকে তারা ব্যবহার করে এখানে ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্ম বিরোধী রাজনীতির এরকম একটা বাইনারি তৈরি করার ক্ষেত্রে তারা ইসলামটাকে ব্যবহার করার কারণে এখানকার মানুষ একটা বড় রকমের সংকটে অনেকদিন পর্যন্ত ভুগছে সেই কারণ। আর এর বাইরে আমরা আসলে হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক অবস্থানের সাথে আমাদের বিরোধ আছে, সেইটা আমরা বিরোধ করার চাইতে পজিটিভলি আপনি দেখবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাথে আমরা বিরোধ করি না, আমরা আমাদের পজিটিভ কথাটা বলতে থাকি যে আমাদের এইরকম লাগবে, আমাদের এইটা চাই, আমরা এই জিনিসগুলিকে বদলায় এরকম করতে চাই, এবং এটার জন্য কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে আমরা পারতপক্ষে সমালোচনার মধ্যে নিয়ে আসতে চাই এরকম না। বিএনপির সাথে আমাদের যে সমালোচনার যে জায়গাটা দাঁড়াইছে সেটা অন্য, সেটা হচ্ছে সামাজ, যেটা এতক্ষণ ধরে বলতেছিলেন, যেন বিএনপির সাথে আমরা 31 দফার একটা ভিত্তিতে একটা যুগপৎ আন্দোলনে আমরা যুক্ত হয়েছিলাম। তো যুগপৎ আন্দোলনে যখন আমরা গেছিলাম সেটার একটা এই 31 দফা যখন আসলে আমরা ড্রাফট করি, ওই ড্রাফট কমিটিতেও আমি একজন ছোট সদস্য হিসেবে ছিলাম। তো সেই সময়ে তাদের যে অবস্থান ছিল মানে সংস্কারের প্রশ্নে, সেটা নিয়েও তখন আমার সমালোচনা আছে, আমরা সমালোচনার সময়তই কিংবা তাদের সাথে পার্থক্য সময়তই যুগপৎ আন্দোলনটা করছিলাম, কারণ তখন আমরা আসলে অনেকের বাসায় ফেসিজম, আমরা বলতাম যে একটা মাফিয়া তন্ত্রের থেকে মুক্ত হওয়ার জন্য সকলের মধ্যে আসলে
যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার জন্য নিজেদের সমালোচনাটা, রাজনীতির সমালোচনাটা কম করে ওই মাফিয়া তন্ত্রটার বিরুদ্ধে আসলে সবাইকে কমন ভাবে ঐক্যবদ্ধ করার দায়িত্ব থেকে আসলে আমরা অনেক বিরোধিতা। আমি একটু স্পেসিফিক করতে চাই যে আপনি আসলে বিএনপি যে সমালোচনা করতেছেন যে জায়গাটা থেকে, যে সংস্কারের প্রশ্নে তাদের অবস্থানটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু কথা কি আসলে ঠিক? আমি তো সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান বড় কোনো চেঞ্জ দেখি না আসলে। বিএনপি 31 দফার মধ্যে, হ্যাঁ আপনি তার অন্যতম কারিগর ছিলেন, জি আপনি তার থামাইছেন, আপনি যেখানে থামাইছেন কথা জি 30 দফা নিয়ে 5 তারিখের পরে আমরা বিএনপিকে রিভিউ করতে বলছি। আমরা বলছি 5 তারিখের এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আগের থেকে আসলে অনেক দূর পর্যন্ত বিকশিত হয়েছে, এবং তাকে আমরা যেইখানে তাদেরকে ভাবতাম সেইখানে যদি আমরা অবস্থান করি তাহলে আমরা মানুষের থেকে আসলে পেছনে অবস্থান নেব, এবং মানুষের পেছনে অবস্থান নিলে এটা আমাদের জন্য আসলে রাজনৈতিক দল হিসেবে কিংবা আসলে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের এটা উচিত হবে না। আমাদের উচিত হবে আসলে মানুষের অন্তত আকাঙ্ক্ষার সাথে থাকা, এবং সেই জায়গা থেকে আমরা 31 দফার রিভিউ চাচ্ছি। কিন্তু এইটা আসলে একবার জনাব তারেক রহমান সহ একটা মিটিং এ, মানে তখনও পর্যন্ত অনলাইন মিটিং এখনো যেটা হয়, তো উনি একটা মিটিং আমাদের মুলতবি করছিলেন, পরে মুলতবি মিটিংটা কোনোদিন হয় নাই, এবং লোকাল যে বিএনপি আছে তার সাথে আসলে আমরা এই বিষয়গুলি নিয়ে কোনো রকমের মানে যতটা লম্বা বিশ্লেষণ প্রয়োজন সেই রকমের বিশ্লেষণ করার মতো পরিবেশ আমরা পাইনি। তাতে যেটা হয়েছে যে আমি শেষ করে ফেলি কথাটা, তাতে আমাদের অবস্থানটা আমাদের রয়ে গেছে, আমরা একটা আকাঙ্ক্ষা আমাদের বাড়ছে, ওনাদের অবস্থানটা ওনাদের জায়গায় রয়ে গেছে। না আসলে আমাদের যে বাড়তি আকাঙ্ক্ষা, বাড়তি আকাঙ্ক্ষার কথা থাক, কারণ হচ্ছে যে আপনার লেখা বা আপনার চিন্তার সাথে আমি পরিচিত, দর্শকরা হয়তো, কিন্তু আপনি যেটা জন আকাঙ্ক্ষার কথা বলতেছেন, বিএনপির কোন জন আকাঙ্ক্ষাটা ফলো করা দরকার ছিল? কিছু কিছু লোকের কথা শুনলে, এনসিপির, কোনো সময় জামায়াতে ইসলামীর, কোনো সময় সরকারের কথা শুনলে মনে হয় বিএনপি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে একভাবেই, সেইটা হলো ইলেকশনে হাইরা গিয়া। এছাড়া তো আর বিএনপির জন আকাঙ্ক্ষা কেমনে, কি জন আকাঙ্ক্ষাটা কেমনে পূরণ করবে বিএনপি? না না না, আপনার একটা কি হয়, মানে আপনি ধরেন হাসিনা বিরোধী একটা লড়াই আমরা করতেছিলাম, তাই না? আমরা 64টা দল ধরেন একটা সময় গিয়ে যুগপৎ করছি, সেই লড়াইয়ের মধ্যে আমরা ধরেন কতগুলো বিষয় তো আমরা সবাই কমনলি অ্যাকসেপ্ট করছি। সেই কমন অ্যাকসেপ্টেন্সের জায়গাটার মধ্যে আসলে সুটটা কি? সুটটা হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আসতে চাই, আমাদের একটা ব্যালেন্সড গভর্নমেন্ট সিস্টেমে আসতে চাই, আমাদের যে সমস্ত ছোটখাটো দ্বন্দ্ব এগুলিকে কমায় আসলে জাতিটাকে আসলে জাতীয় স্বার্থে আসলে সবাই মিলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে চাই। এইগুলি হচ্ছে মোটা দাগে ধরেন আকাঙ্ক্ষা। যদি বলেন এটা বিএনপিরও স্বীকৃত আকাঙ্ক্ষা, আমাদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা, অন্যদেরও স্বীকৃত আকাঙ্ক্ষা, এখন এটার বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়ে আপনি বলতে পারেন যে সেই জায়গায় তর্কগুলি। কিন্তু বিএনপি কি একবারও, আপনি যে কথাটা বললেন এখন এই শেষ লাইনটা, এইটার থেকে বাইরে কখনো কথা বলছে? ও তো একটা ব্যালেন্স চায়, ও তো একটা জবাবদিহি চায়, ও তো একটা স্বচ্ছতা চায়। না না, সেটাই তো মানে বিএনপি কোনটা চায় না এটা আমি বুঝতে পারতেছিলাম না। আমরা বলতেছি ধরেন পদ্ধতিগতভাবে, যেমন ধরেন পদ্ধতিগতভাবে আমরা যখন বলি যে এই সরকারের স্বৈরতন্ত্র কেন ছিল, এটা স্বৈরাচার কেন? কারণ সে এমনি স্বৈরাচার ছিল। সরকার স্বৈরাচার তো এই জন্য না যে তারেক জিয়া স্বৈরাচার হয়ে যায় কিংবা শেখ হাসিনা স্বৈরাচার হয়ে যায়, এটা তো না। রাইট। সরকারের মধ্যে রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে এরকম যে এখানে যদি খালেদ মহিউদ্দিনকেও চালাইতে দেওয়া হয় তাহলে এটা চালাইতে গেলে খালেদ মহিউদ্দিন অন্য কাউকে আসলে শুনতে পারবেন না। কিন্তু আমি এটা নিয়ে, কিন্তু হাসান ভাই এটা নিয়ে আমি বিস্তারিত আমি কথা বলতে রাজি আছি। কারণ হচ্ছে যে আমি গত 8 বছরে আমি দেখছি শেখ হাসিনা যেমনি দেশ চালাইছে প্রতিটা কাজ সে সংবিধান ভায়োলেট করছে। যেমন আমাদের সংবিধান কিন্তু নির্বাচন কমিশনের ওই ক্ষমতা দেয়া আছে, প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচন কমিশনে কিছু কইতেই পারবে না, ওর কথা ওর শুনতে হইব, ও করছে উল্টাটা। এখন এটা আমি সংবিধান যদি হাসিনার অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি তাহলে তো এটা হাসিনা তো ভাঙে না, বাংলা তো হচ্ছে আসলে নির্বাচন কমিশন। হ্যাঁ নির্বাচন কমিশন ভাঙছে, কিন্তু সংবিধানের কোনো দোষ নাই তো এখানে। আমি সংবিধানের দোষটা ওইখানে, আপনার সাথে এই তর্কটা এখানে করতে পারবো না আমি, কারণ এই সংবিধানের ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ধরতে পারা খুব কঠিন। এইটাই হচ্ছে আমি যে জন্য বলি যে কামাল সাহেবদের 13 বার নোবেল দেওয়া যেতে পারে, কারণ এই সংবিধানটার আর্কিটেকচারটা কিংবা ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে এরকম যেটা সাপলুডুর চাইতে জটিল। কিন্তু হাসান কাবে আমি আপনাকে কথা বলি, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান আমি আপনার এই জানি, পৃথিবীর সবচেয়ে ভালো সংবিধান ধরা যাক সুইডেনের সংবিধান সবচেয়ে ভালো। আপনি সুইডেনের সংবিধান আইনা দেন, শেখ হাসিনা আবার স্বৈরাচারই হইব। ওর সংবিধান লাগে না, ও স্বৈরাচারই হইতে। সংবিধানে তো নাই। না আমি আপনারে বলি যে জেসিন্দ্রার গল্পটা মনে আছে না? জেসিন্দ্রা আসলে করোনার সময় যে খাইতে গেল, তারপরে হোটেল বয় যে তারে বললো যে সিট নাই চলে যাও। আমি এই গল্পটা বক্তৃতা করতে গেলে বলি যে জেসিন্দ্রা যদি আসলে জেসিন্দ্রা না হয়, শেখ হাসিনা যদি ওইখানকার প্রাইম মিনিস্টার হইতো তাইলে কি ওই বাচ্চাটাকে কিছু করতে পারতো? আসলে কিছুই করতে পারতো। আমার কাছে মনে হয় জেসিন্দ্রার মতোই শেখ হাসিনাকে ওইখানে চলতো। আমার কাছে মনে হয়, এবং জেসিন্দ্রা এখানে জন্মাইলে এখানে রোল করলে সে শেখ হাসিনার রোলটাই। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে দেশটা চালাইতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সংবিধানে জিগাইতেছে? উনি তো দুই পকেটে দুইটা। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই পকেটে দুইটা, যখন দরকার হইতেছে তখন বিপ্লবী সরকার, যখন দরকার হইতেছে তখন হচ্ছে সাংবিধানিক সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো আসলে আপনি নরমাল গভর্নমেন্ট ধরবেন কেন? এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। সে একটা কনস্টিটিউশন কোনোটা মাইনে কোনোটা না মাইনে একটা সাংবিধানিক আবহের মধ্যে থাকার চেষ্টা করে একটা নিজেদের মতো করে পরিস্থিতি অনুযায়ী ধরুন কাজ করতেছে। এটা তো সাংবিধানিক সরকার। আমি আবার আসবো আপনার কাছে, আমি একটু